বুঝলাম না, লাইভ কেটে গেল কেন বুঝতে পারলাম না। এখন শুনতে পাচ্ছেন? মানে হঠাৎ করে দিকে আপনারা লাইভে না, আপনারা কোন পর্যন্ত শুনছেন একটু বলেন তো। আপনারা কোন পর্যন্ত শুনছেন বলেন তো। হ্যাঁ, হঠাৎ করে দিয়ে আমি লাইভে নাই, কাহিনী কি? কোনো কথা নাই, বার্তা নাই, ছেলেমেয়ের কথা নাই। আমরা তো 20 মিনিট ক্লাস খুব ভালো পর্যায়ে চলে যাচ্ছিলাম। এটা কোনো কথা? এটা বিরক্তিকর কারণ, তারপরে সমস্যা। আমরা কোন পর্যন্ত শুনছিলাম বলেন তো, আমি জানি না। হঠাৎ করে আমি দেখতে আসলাম, কিরে কোনো কথাবার্তা নাই, সাউন্ড নেই। একটু বলেন তো শোনারা, কোন পর্যন্ত গেছিলাম? এখন শুনতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই, ইনশাল্লাহ। আপনারা কোন পর্যন্ত শুনছেন? শান্তর পড়াশোনা কেমন হয় আগে? জাস্ট এক্সাম্পল 2টা লিখছি। আল্লাহ, 2টা এক্সাম্পল পর্যন্ত শুনছি। আল্লাহ, তাহলে আমি এতক্ষণ এমনিই বুঝাইছি, কত কিছু বুঝাইলাম আরো। ভাই বার যখন একবার এখান থেকে শুরু। মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব। মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব। তোমাকে চাই প্রতিদিন, দুঃখ হয় অনুভব। এই বুঝতে পারলাম। আচ্ছা, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। হ্যাঁ, ওকে। বাট যখন অ্যাডভার্ব, ঠিক আছে, ওকে। একটু জয়েন হয়ে যান। কেমন কেমন যেন হয়ে গেল না, আমি অনেকক্ষণ বোঝানোর পরে হঠাৎ করে চিন্তা করলাম যে বাট কি আপনারা ক্লিয়ার হয়েছে। বাট যখন অ্যাডভার্ব, তখন দেখলাম যে আপনারা নাই। তখন বললাম কি হইলো এটা, এটা কোনো কথায়? দেখেন আমি দাগায় দুগায় সব কিছু লিখে শেষ করে ফেলাইছি। চলেন, এতেই মঙ্গল আছে নিশ্চিত। বাট যখন অ্যাডভার্ব, হ্যাঁ, বাট যখন অ্যাডভার্ব, কি বলেছি? যে ইউ আর বাট আ চাইল্ড, CHILD, ইউ আর বাট এ চাইল্ড, ইউ আর বাট এ চাইল্ড। আর ইট ইজ বাট রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার। এরপর তো লিখছে কি, তাই না? আমি বলেছিলাম বাট শব্দটা যখন সেন্টেন্সে অনলি অথবা জাস্ট অর্থ প্রকাশ করবে, তখন ওই জায়গায় বাট শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। বাট শব্দটা যখন সেন্টেন্সে অনলি অথবা জাস্ট অর্থে ব্যবহৃত হবে, তখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব। কিন্তু পরীক্ষার প্রশ্নতে আমরা এগুলো বুঝবো না, মাথায় এগুলো ধরবে না। এই কারণে আমরা যেইটা দেখব, যে লিখবো এইভাবে বি ভার্ব, এরপরে আমরা দেখবো যে বাট আছে কিনা। সহজভাবে বুদ্ধি দিলে, সহজ বুদ্ধি যদি দেই, তাহলে বি ভার্বের পরে যে বাটটা থাকে, এই বাটটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা আমার ইস্তেহাত ভুল হইতে পারে। ইস্তেহাত মানে বুঝেন, যে বিভিন্ন রেফারেন্স বই, বিভিন্ন বিগত বছরের প্রশ্ন আসার পরে যেই সিনোপসিসটা আমার কাছে দাঁড় করাইছে, এটা থেকে বললাম। তো বি ভার্বের পরে বাট থাকবে, এরপর একটা অ্যাজেটিভ থাকবে, ADJECTIV, অ্যাজেটিভ থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে নাউন ফ্রেজ। পার্টিকুলারলি বলতে গেলে আর্টিকেল প্লাস নাউন এরকম থাকতে পারে। আর্টিকেল প্লাস নাউন এরকম একটু স্ট্রাকচারটা লিখে নেন।
তো সহজভাবে বুঝবেন কি করে, এইখানে বি ভার্ব দেয়া আছে, তো বি ভার্বের পরে সাধারণত যেই বারটা থাকবে এই বারটা অ্যাডভার্ব দিয়ে আসবেন। বুঝাইতে গেলাম? এরপর কিভাবে হয় দেখেন, ইট ইজ বাট রাইট। রাইট শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। তো অ্যাজেটিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে, তাহলে এটা অ্যাডভার্ব। রাইট শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। অ্যাজেটিভের পরে কে বসে? অ্যাডভার্ব বসে, তার মানে কি এটা বলেন তো? অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে দেখেন চাইল্ড। চাইল্ড শব্দটা কি বলেন তো? নাউন। নাউনের পূর্বে কে বসে? অ্যাজেটিভ বসে। অ্যাজেটিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। বাট শব্দের অ্যাডভার্ব। দেখেন এইটাও বি ভার্বের পরে আছে। এই উদাহরণটা হচ্ছে আমাদের টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, অর্থাৎ টেক্সট বুক গ্রামারের। আর 2 নম্বর যে উদাহরণ, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিসি দাস। এই 2টা উদাহরণই আমাদের রেফারেন্স বই থেকে নেওয়া। আরও যত রেফারেন্স বই আছে, রিনেন মার্টিনের বইতে সেম এক্সাম্পল এইভাবেই দেওয়া আছে। আমরা আলোচনার মাধ্যমে উপনীত হওয়ার চেষ্টা করলাম যে বি ভার্বের পরে যদি আমরা কোনো বাট দেখি, তাহলে ওই বাটটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে দাগায় আসবো। একটু খেয়াল রাখবো পরবর্তীতে অ্যাজেটিভ আছে কিনা, অথবা নাউন ফ্রেজ আছে কিনা, আরও পার্টিকুলারলি বলতে গেলে আর্টিকেল প্লাস নাউন আছে কিনা। বি ডি লেখেন, বিএ লেখেন, বিএ। বি মানে বাট আর এ মানে হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা বলেন দ্রুত? এবার আসেন তো? হ্যাঁ, এবার লেখার কথা। ক্লিয়ার হয়েছে? দ্রুত লেখেন। এছাড়া আপনি বুঝবেন না, কিন্তু ওই যে বাট শব্দটা অনলি অর্থ প্রকাশ করলে অথবা জাস্ট অর্থ প্রকাশ করলে সেটি অ্যাডভার্ব হয়। পরীক্ষার হলে আপনি বুঝেন যে অনলি অর্থ প্রকাশ করছে না বাট অর্থ প্রকাশ করছে, এটা সাধারণত বোঝা যায় না। বোঝাতে পারলেন? সুতরাং যেভাবে পড়াইছি এইভাবে পড়েন, এর বাইরে থাকবে না। এর বাইরে থাকলে দায়িত্ব কার? কবির ভাইয়ের। ঠিক আছে, ওকে। নেক্সট, পরবর্তীতে তার মানে আমরা কি পাইলাম বলেন তো? তার মানে আমরা পাইলাম বাট শব্দটা কি পাইলাম? বাট শব্দটাকে আমরা নাউন পাইলাম। আবার বাট শব্দটাকে কি পাইলাম? বাট শব্দটাকে আমরা ভার্ব পাইলাম। আবার বাট শব্দটাকে কি পাইলাম? বাট শব্দটা হচ্ছে আমরা কনজাংশন পাইলাম। আবার বাট পাইলাম। বাট শব্দটাকে আমরা অ্যাডভার্ব পাইলাম। আবার বাট পাইলাম। আর কি আছে দেখে একটু দেখাব। আবার বাটটাকে আমরা প্রিপোজিশন পাইলাম। তা অলরেডি আমরা বাট শব্দটাকে নাউন পাইছি, বাট শব্দটাকে অ্যাডভার্ব পাইছি, বাট শব্দটাকে কনজাংশন পাইছি, বাট শব্দটাকে অ্যাডভার্ব পাইছি, বাট শব্দটাকে প্রিপোজিশন পাইছি। আরেকটা বাকি আছে, যেটা হচ্ছে বাট সমান সমান কি হয় বলেন তো? প্রনাউন হয়। কি হয়? প্রনাউন হয়। বাট কখন প্রনাউন হয়? খাতায় লিখবেন শিরোনাম, বাট কখন প্রনাউন হয়। খাতায় লিখবেন বাট কখন প্রনাউন হয়। তার মানে কি এখানে কি আসবে বলেন তো? বাট সমান সমান প্রনাউন, PRONOUN। বাট কখন প্রনাউন হয়। যেভাবে লিখে দিবে শিখবেন। সাধারণত যতগুলো রেফারেন্স বই আমি দেখেছি, যতগুলো বিগত বছরের প্রশ্ন, বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন আমি দেখেছি, একটা স্ট্রাকচার আসলেই কেবল বাটটা রিলেটিভ প্রনাউন হয় এবং ওইটা অন্য একটা সেন্টেন্স হয়। কিটা বলেন তো? এইরকম লিখবেন, দেয়ার ইজ নো ডট 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 বাট। এখানে ডট ডটের জায়গায় সাধারণত নাউন থাকে। দেয়ার ইজ নো প্লাস নাউন, বাট এরপরে এক্সটেনশন দিয়ে রাখেন। এরপরে তো অফকোর্স একটা ভার্ব থাকবে, বাটের পরে আপনার এক্সটেনশন দিয়ে রাখেন। এখানে নাউন ফ্রেজ থাকতে পারে, আরো বকর সকর যাই কিছু থাকতে পারে। কেন? মূলত আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখন প্রশ্ন হচ্ছে, এখানে বাট মানে আমরা আপনাদের কাছে তো পড়াইছি না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পড়াইছিলাম। যেমন দেয়ার ইজ নো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে এবং বাট অথবা হু ডাজ নট। এই হু ডাজ নট
এই সমান সমানটাই কি অর্থে এই বাটটা ব্যবহৃত হয়েছে। এখানে বাট মানে হু ডাজ নট, এখানে বাট মানে হু ডাজ নট। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমরা সহজভাবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন এক্সাম্পলে বাট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তা আমার এত দরকার আছে আমার কোন সেন্টেন্সে হু ডাজ নট হিসাবে বাট বসছে, এটা আমি কি বুঝবো? সাধারণত বোঝার কথা না, এই জন্য সহজ করে দিলাম। সেন্টেন্সটা শুরু হবে দেয়ার ইজ নো দিয়ে। এইখানে মাদার থাকতে পারে, এইখানে ফাদার থাকতে পারে, এখানে বয় থাকতে পারে, এখানে গার্ল থাকতে পারে, এখানে কুত্তা থাকতে পারে, এখানে বিলাই থাকতে পারে, এখানে হাসিনা থাকতে পারে, এখানে বাসার থাকতে পারে, এখানে বেনিমিন নেতানিয়াহু থাকতে পারে। যেই মন চাই থাকুক, কোনো সমস্যা নাই। এরপরে শুধু দেখবেন আপনি বাট আছে কিনা। যদি বাট থাকে ওই বাটটা হচ্ছে কি বলুন তো, মূলত নেগেটিভ, মূলত নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, মূলত নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। অপশনে কখনো কখনো নেগেটিভ রিলেটিভ প্রোনাউন উল্লেখ থাকে না, শুধুমাত্র প্রোনাউন উল্লেখ থাকে, PRONOUN, শুধুমাত্র প্রোনাউন উল্লেখ থাকে। এবং আরেকটা জিনিস আসবে, যেহেতু বাট সমান সমান হু ডাজ নট নো, তার মানে হুটা হচ্ছে কি বলেন তো, হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হুটা কি রিলেটিভ। এখন রিলেটিভ প্রোনাউন আমরা যে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে এই সেন্টেন্সটা কি বলেন তো, এটা বাট কম্পাউন্ড সেন্টেন্স না, বাট দেখলেই কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স। এর বাহিরে আর প্রশ্ন আসার সুযোগ নেই। দেয়ার ইজ নো মাদার অথবা হেয়ার বাট ইজ, বাট ইজ নেগেটিভ রিলেটিভ প্রোনাউন যদি অপশনে থাকে তাহলে সঠিক উত্তর। যদি অপশনে নেগেটিভ রিলেটিভটা থেকে রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে ওটা উত্তর। যদি নেগেটিভ রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন কিচ্ছু না থাকে তখন প্রোনাউন উত্তর। যদি এটা বলা হয় এটা কোন ধরনের সেন্টেন্স, তখন ওটা বলতে হবে ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। বিসি লেখেন, বিসি, বি মানে বাট ক্লিয়ার। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। বাট ক্লিয়ার। বাট ক্লিয়ার, ওকে। পরবর্তীতে চলেন আমাদের কি আছে দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি। বাট আমরা দিয়ে গেলাম বেটার, গিভ প্লেস টু এটা করে গেলাম। আই নো হিম বেটার, আই নো হিম বেটার, এটা নিয়ে আমি কথা বলবো। আই নো হিম বেটার, আই নো হিম বেটার, এটা নিয়ে আমি একটু কথা বলবো। আই নো হিম বেটার, আই নো হিম বেটার। এখানে বেটার শব্দটা কি? গিভ প্লেস টু ইউর বেটার, পসেসিভ বা পেডের পরে বেটার শব্দটা নাউন, তারপরে আর্টিকেলের অথবা পেড এবং পিএপিসি সূত্র অনুসারে অথবা পেডের পরে দুইটা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ। বাকি ছিল আমাদের এখানে নো শব্দটা, সরি এইখানে বেটার শব্দটা কি, ঠিক আছে? আমরা বেটার শব্দ যখন অ্যাডভার্ব, এটা লেখেন, বেটার যখন অ্যাডভার্ব, BETTER, বেটার যখন অ্যাডভার্ব, এভাবে লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে যখন কোনো কিছু ভার্বকে নিয়ে ধাক্কাধাক্কি করে, ভার্বকে নিয়ে খুঁচাখুচি করে, ভার্বকে মডিফাই করে। ওই যে মডিফাই করা মানেই হচ্ছে খুঁচাখুচি করা, মডিফাই করা মানেই হচ্ছে সিমটা সিমটি করা, মডিফাই করা মানেই হচ্ছে গুতাগুতি করা। বুঝাইতে পারলাম? অতিরিক্ত কথা বলা, ভার্ব সম্পর্কে কথা বলা। ভার্বকে দেখেন, ভার্বকে আমি বলেছিলাম গত ক্লাসে একটা এক্সাম্পল লিখে দিয়েছিলাম যে ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে একটু দেখি, আই নো হিম, কি যেন একদম বলছিল, আই নো হিম বেটার মনে হয় না? আই নো হিম বেটার, খুব খেয়াল করেন, আই নো হিম বেটার, খুব খেয়াল করেন, BETTER, আই নো হিম বেটার। আমি তাকে কেমন চিনি? তাহলে হাউ ডু আই নো হিম, আমি তাকে কেমন চিনি? আমি তাকে ভালো চিনি। দেখেন উত্তর চলে আসছে অ্যাডভার্ব।
এটা কি দিয়ে প্রশ্ন আসলো? কই দিয়ে আমরা হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলাম অ্যাডভার্ব। আমরা হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলাম কি বলুন তো? অ্যাডভার্ব। আমরা আরেকটা থিওরি মনে রাখার চেষ্টা করব। এই যে এইটা হচ্ছে সাবজেক্ট, আর এই নো হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কি বলুন তো? লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার যত ভার্ব আছে সব হচ্ছে অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলা? এগুলো হচ্ছে আপনার বেসিকের ক্লাস দেবেন, এবং বিসিএস প্রার্থী হিসেবে লিঙ্কিং ভার্ব সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত। যদি না থাকে তাহলে আপনার বেসিকের ক্লাসে আছে লিঙ্কিং ভার্ব সম্পর্কে আলোচনা দেখে নেবেন। তাহলে নো হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। যে লিঙ্কে সহজ কথায় বলে দেই, কোনো একটা ভার্বের আগের অংশ এবং পরের অংশ যদি সমান সমান হয়, একই হয়, তখন ওটা লিঙ্কিং ভার্ব হয়। তাহলে নো কি? নো এর আগে আয় পরে হিম, দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস। তার মানে এটা অ্যাকশন ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব না। পৃথিবীতে যত ভার্বের প্রকারভেদ আছে এর ভিতরে একটা প্রকারভেদ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব। মনে রাখতে হবে, প্রচলিত কোনো প্রেপোজিশন যদি এই অ্যাকশন ভার্বের পরে বসে, তখন ওই প্রেপোজিশনটা অ্যাডভার্ব হিসাবে বসে। যদি আপনি এই যে হাউ দিয়ে, হয় দিয়ে, হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, এটা দিয়ে উত্তর যদি আপনি না বুঝেন, তখন এই থিওরি অ্যাপ্লাই করবেন। তারপরে আরও যাদের বেসিক শার্প আছে, আই নো হিম বেটার, আমি তাকে ভালো চিনি। এখন এই বেটার শব্দটা হিম সম্পর্কে বলছে না তো, আমি তাকে কেমন, এই যে নো সম্পর্কে বলছে, কেমন চিনি, কেমন চিনি, ভালো চিনি। তার মানে এই বেটার শব্দটা কারে খুঁজেছে? আমাকে, হিমকে, নাকি নোকে? নোকে। নোটাকে ভার্ব, এই ভার্বকে কেউ যদি খোঁচাখুচি করে ওটার নাম হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে কেউ যদি খোঁচাখুচি করে তো ওটার নাম কি বলেন তো? অ্যাডভার্ব। তার মানে কি পাইলাম বলেন তো? আমরা লিখে রাখবো যে অ্যাকশন ভার্বের পরে প্রচলিত কোনো, অ্যাকশন ভার্বের পরে প্রচলিত কোনো, অ্যাকশন ভার্বের পরে প্রচলিত কোনো অ্যাজেটিভ থাকলে ওটা তখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা উদাহরণ দিই, যেমন হি রাইটস ওয়েল। হি রাইটস ওয়েল, সে কেমন লিখে। হাউ ডাজ হি রাইট, সে কেমন লেখে বা সে কিভাবে লিখে। তাহলে যদি আমরা উত্তর পাই তাহলে ওয়েল শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়েল শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। ওয়েল শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। আবার দেখেন, এই যে আমরা কি বলেছিলাম যে ভার্বকে মোডে হি রাইটস, লেখে, কেমন লেখে বলেন তো? এই যে দেখেন ওয়েল, এই ওয়েল শব্দটা কার সম্পর্কে বলছে? রাইটস। আমরা অনেকেই মানে পৈতৃক সম্পত্তি হিসাবে ওয়েলকে কি হিসাবে জানি? অ্যাডভার্ব হিসাবে জানি না। বিষয়টা এরকম না। যেমন আমি যদি বলি হি ইজ ওয়েল, সে ভালো, হি ইজ ওয়েল, সে ভালো, এখানে ওয়েল শব্দটা অ্যাজেটিভ, এখানে অ্যাজেটিভ, এখানে অ্যাজেটিভ। এই যে লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি বলেন তো? অ্যাজেটিভ হয়। বিসি লেখেন, অথবা বেটার ক্লিয়ার, অথবা শুধু লেখেন সিএলআর, মানে এটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত। দ্রুত। বুলবুলিয়া তুতা ময়না, কত নামে ডাকি তোরে, বুলবুলিয়ার তুতা ময়না। ওকে, বিফোর শব্দটা দেখি, ওদের খেয়াল করেন, এটা আলোচনার বিষয় আর না, খুব খেয়াল করেন। বিফোর শব্দটা দেখবো আমরা। বিফোর শব্দটা বলছিলাম, দেখেন এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব, আবার এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব, তাহলে দুইটা ক্লজ হয়ে গেল। দুইটা ক্লজকে কেউ যখন যুক্ত করে ওটার নাম কনজাংশন। তার মানে বিফোর শব্দটা এখানকার কনজাংশন। আমি ওই যে একটু আগে আলোচনা করেছিলাম বাটের বেলায়, যে দুইটা ক্লজকে যখন কেউ যুক্ত করে তখন ওটার নাম কি হয়? কনজাংশন। তাহলে বিফোর দুইটা ক্লজকে যুক্ত করছে, ওটার নাম কি হবে? কনজাংশন। গত ক্লাসেই পড়াইছিলাম প্রচলিত প্রেপোজিশন, বিফোরটা আমাদের প্রচলিত প্রেপোজিশন। প্রচলিত প্রেপোজিশন যদি সেন্টেন্সের শেষে বসে তখন সেটা আমাদের কি হয়? অ্যাডভার্ব হয়। আবারও বলেছিলাম ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া গেল, তখন এটা কি হয়? অ্যাডভার্ব হয়। সুতরাং অ্যাডভার্ব। এখন বিফোরটা প্রিপোজিশন কখন?
মনে রাখবেন বিফোরের পরে যদি নাউন অথবা নাউন ফ্রেজ থাকে, যেমন হি কেম, সে এসেছিল, বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, সে নির্ধারিত সময়ের পূর্বেই এসেছিল। এই যে দা থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। কি বলেন তো? নাউন ফ্রেজ। তার মানে বিফোর প্রেপোজিশন সাধারণত কার পূর্বে বসে বলেন তো? নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে। এখন কোনোভাবেই হি কেম, সে এসেছিল, বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, অ্যাপয়েন্টেড টাইম সম্পর্কে কোনোভাবেই কি বিফোর শব্দের অতিরিক্ত কোনো তথ্য প্রদান করছে? না। অতিরিক্ত কোনো তথ্য প্রদান করলে তখন অ্যাজেটিভ হইতো। অতিরিক্ত কোনো তথ্য প্রদান করলে তখন সেটা কি হইতো? অ্যাজেটিভ হইতো। সুতরাং এটা কি বলেন তো? বিফোর শব্দটা কি বলেন তো? বলেন বিফোর শব্দটা প্রেপোজিশন। ওকে, নেক্সট। আচ্ছা, অল শব্দ বলেছিলাম আমরা, খুব খেয়াল করেন। অল শব্দটা একটু দেখেন। আমরা এটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, হিসের কারণে অলটা হচ্ছে আমাদের নাউন। দেখেন, অল সাধারণত আমাদের কি অর্থে ব্যবহৃত হয়? অল সাধারণত আমাদের কি অর্থে ব্যবহৃত হয় বলেন তো? অলটা সাধারণত হচ্ছে আমাদের প্রোনাউন। কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। এখন একটা সেন্টেন্সের দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরকম তো সাধারণত একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়, তাই না? এখন মনে রাখবেন, ভার্বের পূর্বে, মূল ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে যখন অল থাকে তখন এটা অলটা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। ভার্বের সাবজেক্ট হিসাবে যখন অল ব্যবহৃত হয় তখন সেটা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। কেন বলেন তো? কারণ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউনও বসতে পারে, আবার ভার্বের সাবজেক্ট হিসেবে প্রোনাউনও বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউনও বসতে পারে, আবার ভার্বের সাবজেক্ট হিসেবে প্রোনাউনও বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, ভার্বের সাবজেক্ট হিসেবে প্রোনাউনও বসতে পারে। এখানে যেহেতু অল আমাদের স্বঘোষিত প্রোনাউন, দ্যাট ইজ হয় অলটা হচ্ছে প্রোনাউন। বুঝাতে পারলাম? অল মেনে এটা বললাম না, মেনের পূর্বে নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে, সেটা অ্যাজেটিভ গত ক্লাসে আলোচনা করে। হি ওয়াজ অল অ্যালোন। খুব খেয়াল করেন, কনসেপ্ট ধরার চেষ্টা করেন। হি ওয়াজ অল অ্যালোন। আমরা ওই যে পেড এবং পিএবিসি, সরি, আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ে আমরা শুরু বলেছিলাম যে হি ওয়াজ অল অ্যালোন এট দ্য টাইম। বুঝাতে পারলাম? খুব খেয়াল করেন। এই যে বিভার্ভ বলছিলাম, বিভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে, এই যে অ্যাজেটিভ, এই যে অ্যাডভার্ভ, এই যে অ্যাজেটিভ, এই যে অ্যাডভার্ভ, এই যে অ্যাজেটিভ, এই যে অ্যাডভার্ভ। মনে রাখতে হবে সাধারণত অ্যাজেটিভের পূর্বে একটা ওয়ার্ড থাকলে ওটা অ্যাডভার্ভ হয়। আরো ভিতরে ঢোকাতে, হি ওয়াজ, সে ছিল, অল অ্যালোন, সম্পূর্ণ একা। কেমন একা? হাউ দিয়ে প্রশ্ন করেন, হাউ দিয়ে প্রশ্ন করেন। কেমন বা কিভাবে? হাউ দিয়ে প্রশ্ন করেন। হি ওয়াজ, সে ছিল, অল অ্যালোন, কোনো একটা ওয়ার্ড, অ্যালোন শব্দের অর্থ একা, একটা অবস্থা। অ্যালোন শব্দটা হচ্ছে অ্যাজেটিভ। তো অ্যাজেটিভকে কেউ যদি গুতাগুতি করে, অ্যাজেটিভকে মডিফাই করতে পারে কে বলেন তো? অ্যাডভার্ব। তা সুতরাং এই অল শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। অল শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। আবার লিঙ্কিং ভার্বের উপর দুইটা ওয়ার্ড, অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব, দুইভাবেই পড়তে পারেন। আমি আশা করি বোঝাতে পারলাম। আমি বলেছিলাম যারা নতুন ভর্তি হয়েছেন, নতুন অ্যাড হয়েছেন, তাদেরকে যে আপনার 10 দিনের ভিতরে ইংরেজি যে কয়টা ক্লাস আছে, 12-13টা ক্লাস আছে, সবগুলা করতে। ঠিক আছে? আমি জানি না কতজন কথা শুনছেন। মনে রাখতে হবে, কথা যদি শুনেন তাহলে ভালো কিছু করা সম্ভব। কথা যদি না শুনেন তাহলে আপনারা আমার কাছে আরও আগামী 5 বছর পড়লেও, বিসিএস এর অনার্স কোর্স করে বললেও কিছু হবে না। কথা শুনতে হবে, কিন্তু কথা আমরা শুনি না। কথা শুনি আমরা অন্যদের কথা শুনি, কিন্তু আমাদের যেইখানে কথা শোনার কথা সেখানে আমরা কথা শুনি না। এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় দরকার আছে। দেখেন তো, আপনি নিজে বুঝেন না। দে সাবজেক্ট, অ্যারাইভড ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ভার্ব একটা ক্লজ হয়ে গেল। আবার দ্য ট্রেন, সাবজেক্ট, হেড লেফট, ভার্ব, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ। তার মানে আফটার শব্দটা কি বলেন তো? আফটার শব্দটা কনজাংশন। এতটুকু আমি আশা করি গত ক্লাসে এবং আজকের ক্লাসে এতটুকু আপনাদের সেন্স তৈরি হয়ে গেছে। গত ক্লাসে এবং আজকের ক্লাসে এতটুকু সেন্স তৈরি হয়েছে যে দুইটা ক্লজকে যুক্ত করলে সেটা কি হয়? কনজাংশন হয়। ওকে, নেক্সট। পরবর্তীতে আমরা যেটা দেখার চেষ্টা করবো, আফটার এইজেস গত ক্লাসে আলোচনা, এই শব্দটা নাউনের পর আফটার থাকলে অ্যাজেটিভ হয়। আফটার আ হোয়াইল দে অ্যারাইভড। খুব খেয়াল করেন, আফটার আ হোয়াইল দে অ্যারাইভড, কিছুক্ষণ পর তারা পৌঁছল। কখন বলেন তো? কিছুক্ষণ পর। কখন বলেন তো? কিছুক্ষণ পর। কখন বলেন তো?
কিছুক্ষণ পর। এই যে হয়েন দ্বারা উত্তর, প্রশ্ন করে উত্তর, তারা কখন পৌঁছলো? কিছুক্ষণ পরে। তারা কখন পৌঁছলো? দে অ্যারাইভড, তারা পৌঁছলো। কখন পৌঁছলো? আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে। এই যে হয়েন দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়ে গেলাম। দ্যাট ইজ হয় আফটার শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। ওকে, নেক্সট প্রেপোজিশন আমরা এমনিতেই পারি। শি টেকস আফটার হার মাদার, সে তার মার মতো। এখন কোনোভাবেই বলেন তো এই যে আফটার শব্দটা কোনোভাবেই হার মাদার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়? আফটার হার মাদার কোনোভাবেই আফটার শব্দটা তার মা সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেয়? শি টেকস আফটার হার মাদার, আফটার শব্দটা কোনোভাবে কি তার মা সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেয়? না। তার মানে যদি বিফোর বা আফটারে পরে অথবা আমাদের প্রচলিত যে কোনো প্রেপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রনাউন থাকে, তখন ওটা কি হয়? প্রেপোজিশন হয়। সুতরাং এটার নাম কি? প্রেপোজিশন। ওটার নাম কি বলেন তো? প্রেপোজিশন। নেক্সট আর কি আছে? আর আছে? ও, ওটা তো করাইলাম। পিছনে আছে, মানে আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারা ওরা কিছু নেই, তারা ওরা কিছু নেই। আমি চাইলে শুনেন একটা গল্প বলি। আপনারা তো বুঝেন না, অনেকেই বুঝেন না, অনেকে বুঝেও না বোঝার ভান করেন, অনেকে বুঝেনই না, অনেকেই বুঝেই না বোঝার ভান করেন। একটা প্রশ্ন করে উত্তর করেন তো, আপনি যেই লেভেলের ইংরেজি পারেন, আমি আপনার ইংরেজিটাকে খাটো করে দেখছি না, কিন্তু আপনি পারেন না, এখন কিছু করার নেই, তাতে শিখবেন, এইটা হচ্ছে বড় কথা। লাইক নিয়ে কথা বলবো, লাইক খুবই গুরুত্বপূর্ণ, এবং 46-এও লাইক নিয়ে লাইক নিয়ে প্রশ্ন আসছে। ঠিক আছে, আমি একটা বিখ্যাত কোচিং দেখছি। আপনাদের এই ব্যাচে বহু স্টুডেন্ট আছে যারা প্রিলি কোর্স ফি, যেখানকার প্রিলি কোর্স ফি 15,000 টাকা, 12,500 টাকা, 13,500, 13,200 টাকা, এরকম মিনিমাম 50 থেকে 60 জন স্টুডেন্ট আছে এই ব্যাচে ভর্তি আছে। এবং আপনি বিশ্বাস করেন, ওরা সব থেকে বেশি অ্যাক্টিভ। কারা কারা তো আর নাম বলতে পারতেছি না। ওরা ঠিক তাহাজ্জুদ পরে নামাজ পড়ে পড়তে বসে যায়। কারণ কি জানেন? কারণ ওইখানে 15,000 টাকা খুয়াইয়া এর পরবর্তীতে এইখানে এসে আপনার ওই যে টাকা গেছে, মানুষের টাকা না গেলে আপনার মানুষ বুঝতে পারে না। আমি একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম বলা যাবে না, আমি যেহেতু গিবত করতে পারবো না। ইংরেজি ক্লাস দেখছি 47তম সর্বশেষ ব্যাচ, ইংরেজি ক্লাস 12টা। ইংরেজি ক্লাস কয়টা? 12টা। আপনার 11টা ক্লাস হচ্ছে আপনার গ্রামারের উপরে, আর একটা ক্লাস হচ্ছে আপনার সাহিত্যের উপরে। ওটা একটা ক্লাস কি আমি আপনাকে বলে দিই, ওটা শুধু নাম, লেখকদের নাম বলবে যে এইগুলো পড়বেন, এই পড়বেন, 2 ঘন্টার একটা ক্লাস নেবে। আর 11টা একদম ইমানে বলেন তো, 11টা ক্লাস করে ইংরেজিতে 28, 29, 30 পাওয়া কি পসিবল বলেন তো? এই সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্সনস আমি চাইলে 1 ঘন্টায় শেষ করে দিতে পারতাম, 3-4টা করাইতাম, লেকচার শিটে পড়ে নিয়েন। বুঝতে পারলাম? এতে আমার প্রফেসরের সাথে বেইমানি করা হতো, আপনারা ক্ষতিগ্রস্ত হতেন। আমি কি বোঝাতে পারলাম? আমি কোনো অংশেই চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন। এ শুধু আপনার ব্যাচ না, আমি যে কোনো ব্যাচে। বোঝাতে পারলাম? বলেন, এই 12টা ক্লাসে ফি কত বলেন তো? 13,200 টাকা ফি। 13,200। ইংরেজি ক্লাস হচ্ছে 12টা, 11টা ইংরেজি, 11টা গ্রামার, আর একটা হচ্ছে সাহিত্য। এই কথাটা কেন বলছি জানেন? এই কথাটা কেন বলছি জানেন? অনেকেই আছেন, অনেক পাকনা আছেন, এই যে বেসিকের উপরে এত ডিটেল ক্লাস দেন, বিরক্ত হন, ইনবক্সে মেসেজ করেন, ছেলেমেয়েরা আমাকে আবার হোয়াটসঅ্যাপে দেন, আর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, যে ভাই দেখেন আপনি এত ভালো চিন্তা করে সবার জোর করে আপনার ভালো কেন করাইতে হয়। আমি কি বোঝাতে পারলাম? আমি জোর করে মানুষের ভালো করতে চাই, ঝামেলা হচ্ছে এই জায়গায়। বুঝাইতে পারলাম তো? সুতরাং আর আমরা ইংরেজি গ্রামার ক্লাস দিব মিনিমাম 30 থেকে 35টা, 35টা না হলেও 30টা হওয়ার কথা। এবং সাহিত্য ক্লাস দিব আমি যেরকম প্ল্যান করছি হয়তো বা 18 থেকে 20টা। এই ক্লাসে আপনি 28, কমপক্ষে 29, কপাল ভালো হলে আপনি 30 পেয়ে যাবেন। আপনার পিলি পাসের জন্য লাগে কত? 130। এই 30 আমি উঠাই দিচ্ছি। বুঝতে পারলাম? এই জন্য আমি বলতে পারি হল অফ করে, আপনাকে নিয়ে আমি যতটা ভাবি অতটা ভাবার, আপনাকে নিয়ে আমি যতটা ভাবি অতটা ভাবার
আমি বুঝাইতে পারলাম? আপনাকে নিয়ে আমি যতটা ভাবি অতটা ভাবার মতো আজাইরা সময় মানুষের নাই। কারণ মানুষ ফুল টাইম হচ্ছে ব্যবসায়ী। আমিও ব্যবসায়ী, তবে আমি ইহকাল এবং পরকাল দুই কালের ব্যবসায়ী। বুঝতে পারলাম? আমিও ব্যবসায়ী, আমিও প্রফেশনালি তো টিচিংই দিই, আপনাদের পড়াশোনাই করাই। তো সুতরাং আমিও ধরেন এক প্রকার প্রফেশনাল টিচারই, কিন্তু আমি দুই জায়গারই ব্যবসা করি, ইহকাল এবং পরকাল। বুঝাইতে পারলাম? টাকার দরকার আছে, কিন্তু সেটা আপনার যতটুকু প্রয়োজন এর বেশি দরকার খুব বেশি মনে হয় না। বুঝাতে পারলাম? ওকে, সাহিত্য মনে থাকছে না? সাহিত্য মনে রাখার দায়িত্ব আমার। সাহিত্য আপনাদেরকে মনে মনে রাখার দায়িত্ব আমার। 46 ব্যাচের দু একজন আছে, বিলকিস আছে মনে, আরো দু একজন আছে মনে। সাহিত্য মনে থাকে কিনা একটু বলে দাও তো। সাহিত্য মনে রাখার দায়িত্ব আমার, ঠিক আছে? টেনশন করিয়েন না। সাহিত্য মনে রাখার দায়িত্ব কার বলেন তো? কবির ভাইরা। আপনি কল্পনা করতে দেখেন, আমি আরেকটা কথা বলি। আজকে আমার 3-4টা স্ক্রিনশট পাইছি। আমার ইংরেজি সাহিত্য এবং ইংরেজি গ্রামারের শিট বাংলাদেশের এমন কোনো বড় বড় পেজ নাই যেখানে শেয়ার করা হয় না। নিচে লিখে দেওয়া হয় কালেক্টেড। ওরা ইভেন আমার মিনিমাম নামটা যে দিবে এটাও দেয় না। এবং কোনো দিন দেখবেন না যে আমি পোস্ট দিছি। এবং আরও খেয়াল করবেন, আমি সকালে যে পোস্ট করি এই পোস্ট আবার সারাদিন দেখি বিভিন্ন গ্রুপে সেম পোস্ট। এবং আরও লজ্জাকর ঘটনা যে আমি প্রাইভেট বেচের জন্য আপনাদের ডু অর ডাই বেচ, এই ডু অর ডাই বেচও ঘোষণা করে সেম এক্সাম্পল দিয়ে রাখে, সেম পোস্ট, মানে ভর্তির বিজ্ঞাপনটাও সেম দেয়। আমি কোনো দিন পেজে যাই বলি না কেন এরকম হলো কেন, বা কাউকে কোনোদিন ফোন দিয়ে বলি না, কাউকে ডিরেক্টলিও বলি নি। সত্যিকার তো ওগুলো আমি দেখিই না। যদি ছেলেমেয়েরা ইনবক্সে না দিত আর অ্যাডমিন অফিসিয়ালস ওরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে দিত, তাহলে আমি হয়তো দেখতামই না। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে? না আপনার কাছে মনে হচ্ছে ভাই বোনের অতিরিক্ত বেশি ভালো মানুষ, কিন্তু না, আমি এরকমই। বুঝাতে পারলাম? এমন কোনো পেজ নাই, এমন কোনো পেজ নাই যেখানে আমার ইংরেজি সাহিত্য পেইড বেসের ক্লাস নোট এবং ইংরেজি গ্রামার বেসের ক্লাস নোট ছড়ানো নাই, কিন্তু ওখানে দেখবেন আমার নাম নাই। বুঝাতে পারলাম? ঠিক আছে? এবং আমার কোনো না, কারণ আমি তো কাজ করি। ছেলেমেয়েরা যদি একটু পরে যদি উপকৃত হয়, তাহলে আমি সব পাচ্ছি, সদগায় জারিয়া হচ্ছে, আমি খুশি। এই কারণে আমার চলে না। বুঝাইতে পারলাম? সুতরাং এই যে এই কথা, এতগুলা কথা বলতাম না, কারণ অনেকেই ইনবক্স করেন যে ইংরেজি এত ডিটেইল পড়াইলে আমরা কবে ক্লাস শেষ করবেন, বা মানে পরবর্তী যখন আপনার ই হবে তখন আপনার আরও 6 মাস আছে, এর আগেই আরও শেষ, আপনি রিটেন ক্লাসও শুরু করে দেবেন, আমি টেনশন নাই। ঠিক আছে? দায়িত্ব আমার। আচ্ছা, চলেন এইখানে 4টা দেখি। উই শ্যাল নট সি হিস লাইক এগেন, এই যে হিসের কারণে লাইকটা নাউন, এটা আমরা জেনে গেলাম। চিলড্রেন লাইক সুইটস, দেখেন চিলড্রেন লাইক সুইটস সাবজেক্ট, এরপরে কি ভার্ব বসে, এ লাইকটা হচ্ছে ভার্ব। এইটা আমরা শুনে রাখলাম, 2টা শিখে গেলাম। 3 নাম্বার অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন, এটা খুব পরীক্ষায় আসে এবং এইবারও 46 বিসিএস এ পরীক্ষায় আসছে। আচ্ছা, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, এই যে বিল্ড এবং স্ট্রাকচার হচ্ছে একটা নাউন, এটা একটা ফ্রেজ। বিল্ড অ্যান্ড স্ট্রাকচার হচ্ছে দৈহিক গড়ন, একটা নাউন। আমি কি বুঝাইতে পারলাম? ওকে, দৈহিক গড়ন এটা হচ্ছে একটা নাউন। বুঝাইতে পারলাম? এবং এই এক্সাম্পলটা হুবহু। এবং আমি একটা কথা বলে দিই, শুনেন। আমার টোটাল মার্কেটে আমি একা, টোটাল জব মার্কেটে আমি একা, এবং আমার এগেস্টে টোটাল জব মার্কেট। আমার সাথে আছে শুধু স্টুডেন্টরা, এবং সব স্টুডেন্টরাও নাই, অনেক স্টুডেন্ট আছে আমার বিপক্ষে, আমার কাছে পড়ে, আমার কাছে পড়েছে, কিন্তু কেন জানি আমার তাকে ভাল লাগে না। সত্যিকার অর্থে টোটাল জব মার্কেটে আমি, ধরেন আমার বিসিএস কোচিংয়ে, ধরেন অন্য বিসিএস কোচিংয়ের মতো না দেখবেন প্রচারণা না কিচ্ছু না, তারপরে অনলাইনে সব থেকে বেশি স্টুডেন্ট আমি পাইছি বা আমরা পাইছি। আমি কি বোঝাতে পারলাম? এখন মানুষ দিন শেষে স্বীকারও করে, আবার অনেকে স্বীকারও করে না। যখন অস্বীকার করে তখন একটু কষ্ট লাগে। আমি বোঝাতে পারলাম? তো সুতরাং আপনারা দোয়া করিয়েন, আপনারা মানুষের কাছে পৌঁছাই দিন। এবং এই দুনিয়াটা এই শুধু দুনিয়ায় না, যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ, সেটা 2টা সাইড থেকে করবেন, একটা দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। ঠিক আছে? তাহলে দেখবেন আপনার শান্তি পাবেন, আপনার ভিতরে অশান্তি কাজ করবে না। বুঝাতে পারলাম? হতাশা কাজ করবে না, হাই হাই কাজ করবে না, এবং আপনার যে কোনো জিনিস মাথায় ঢুকবে ভালো। কি বলেছিলাম ভাই? বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, এটা হচ্ছে একটা
নাউন, এটার বাংলা হচ্ছে দৈহিক গড়ন। এবং এই সেম এক্সাম্পলটা পিকেডি তো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পিটিশন বাই পিসি দেশের বই থেকে নেওয়া হবো। আচ্ছা, ওই যে একই গড়নের, ঠিক আছে, এই যে একই শব্দটা হচ্ছে আমাদের এই যে নাউন, তা নাউনের পূর্বে কি বলুন তো অ্যাজেটিভ, সুতরাং এটা হচ্ছে অ্যাজেটিভ। উদাহরণটা ডিরেক্টলি মনে রাখবেন। আচ্ছা, প্রেপোজিশন, ডু নট টক লাইক দ্যাট, ওরকম বলো না, বা ওর মতো বলো না, তেমন বলো না, এরকম, ঠিক আছে, মনে রাখতে হবে। লাইকের পরে যদি নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন থাকে এবং সেইটা যদি মতো অর্থ প্রকাশ করে, এটা একটু লিখে নেন, এটা না লিখলে হবে না। লাইক প্রেপোজিশন, লাইকটা প্রেপোজিশন কখন হয় এটা একটু লিখে নেন। লাইক প্রেপোজিশন কখন হবে? লাইক, LIK, প্রেপোজিশনের পরে কি থাকে? হয় নাউন থাকে অথবা নাউন ফ্রেজ থাকে, অথবা কি থাকে? নাউন ফ্রেজ থাকে, অথবা প্রোনাউন থাকে, PRONOUN, প্রোনাউন থাকে। এবং অর্থটা কেমন প্রকাশ হয় বলেন তো? মতো বা ন্যায়, অর্থ প্রকাশ করে। যেমন এই এক্সাম্পলটা কেন আসে না আমি জানি না। হি স্পিক্স ইংলিশ, লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো কথা বলে। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো কথা বলে। এই যে দেখেন নাউন, এই যে অ্যাজেটিভ, দুইটা মিলে নাউন ফ্রেজ, আর লাইক শব্দ হচ্ছে মতো অর্থ প্রকাশ করেছে। সুতরাং এখানে মতো, লাইক শব্দটা কি বলুন তো? প্রেপোজিশন। লাইক শব্দটা কি বলুন তো? প্রেপোজিশন। যেমন দ্য ক্যাট ক্লাইম্বড, CLIMBD, ক্লাইম্বড, দ্য ক্যাটটা তো হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট, সে বিড়ালের মতো অথবা বানরের মতো গাছে উঠলো। এ দেখেন কি অর্থ প্রকাশ পাইলো বলুন তো? মতো অর্থ প্রকাশ পাইলো। কি অর্থ প্রকাশ পাইলো বলুন তো? মতো অর্থ। তার মানে কি দেখবো? লাইকের পরে দেখবো নাউন আছে কিনা অথবা নাউন ফ্রেজ আছে কিনা এবং প্রোনাউন আছে কিনা। যদি থাকে তখন লাইক শব্দটা প্রেপোজিশন হয়, কি হয়? প্রেপোজিশন হয়। আচ্ছা, আমি একটা উদাহরণ দেবো। দেখেন এই জায়গাটায় আমি উদাহরণ দেবো। হ্যাঁ, এই যে 46 BCS এই প্রশ্নটা আসছিল, দেখেন এটা উদাহরণ দেবো আমি আপনাদের। হি লাইকস টু ইট ফিশ, এখানে লাইকসটা ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমাদের দরকার নেই। দেখেন হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট, এই এক্সাম্পলটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। দেখেন হি ক্লাইম্বড, সে আরোহণ করলো বা উঠলো, দ্য ট্রি, গাছটাতে, লাইক এ ক্যাট, বিড়ালের মতো করে। তার মানে এই যে লাইক শব্দটা কি অর্থ প্রকাশ হয়েছে? বিড়ালের মতো করে। দেখেন এই যে 46 BCS এর প্রশ্ন, এবং এটা একটা বিগত বছরের প্রশ্ন ছিল। কি কোশ্চেন? ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ প্রেপোজিশন? ওকে। আচ্ছা, ডি নাম্বার যেটা আমরা মনে করলাম, লাইক মাইন্ডেড পিপল। দেখেন এই যে পিপল শব্দটা কি বলেন তো? নাউন। পিপলটা কি বলেন তো? নাউন। তো নাউনের পূর্বে যদি ওয়ার্ড থাকে, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে কি বলেন তো? অ্যাজেটিভ। নাউনের পূর্বে ওয়ার্ড থাকলে কি? অ্যাজেটিভ। এখন লাইক মাইন্ডেড, এই দুইটা শব্দ মিলে কিন্তু একটা শব্দ হয়েছে, দুইটা শব্দ মিলে একটা শব্দ, এটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাজেটিভ। ওই যে পজিশন অফ পার্সন স্পিচ 4 নাম্বার লেকচার, ওটা করবেন, তাহলে বুঝে যাবেন। লাইক মাইন্ডেড, এই যে পিপল, নাউনের পূর্বে, মানে এইটা দিয়ে আপনার যেহেতু হাইফেন আছে, তার মানে দুইটা দিয়ে একটা ওয়ার্ড হয়েছে, তার মানে এইটাও অ্যাজেটিভ, এইটাও অ্যাজেটিভ। এখানে নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলেই সেটা অ্যাজেটিভ হয়। এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন, একটু বলেন তো সি নাম্বারে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত বলেন। হি লাভস লাইক হিজ ফাদার ডাস। চিলড্রেন প্লুরাল, এই কারণে তো ভার্বের সাথে যুক্ত হয় নাই। চিলড্রেন প্লুরাল, এই কারণে ভার্বের সাথে যুক্ত হয় নাই। চিলড্রেন লাইক ফ্লাওয়ার্স বা চিলড্রেন লাইক সুইটস, ভার্বের সাথে যুক্ত হলে, ভার্বটা সিঙ্গুলার হয়। দ্রুত পড়েন।
চোখের মনি মন্দ আমার প্রাণ। ওকে, চলেন। বিভিন্ন জন বিভিন্ন ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করছেন, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছেন বলেন তো। হি সাবজেক্ট, লাভস ভার্ভ, সাবজেক্ট প্লাস ভার্ভ। আবার হিজ ফাদার সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাস, এটা কি বলেন তো ভার্ভ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ভ, আবার সাবজেক্ট প্লাস ভার্ভ। সাবজেক্ট প্লাস ভার্ভ হলে একটা ক্লজ হয়, সাবজেক্ট প্লাস ভার্ভ হলে আরেকটা ক্লজ হয়। তো দুইটা ক্লজকে যে যুক্ত করে ওটার নাম কি ভাই বলেন তো? ওটার নাম কনজাংশন। ওটার নাম কনজাংশন। ওটার নাম কি বলেন তো? কনজাংশন। বুঝাইতে পারলাম? ওটা কি বোঝানো গেল? বোঝাইতে কি পারলাম? সাধারণত লাইক শব্দটা যখন আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, অনুরূপ, যেরূপ বা যেমনটা এমন অর্থ প্রকাশ করে। যেমন হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার স্যার, যেমনটা বা যেমন বা যেরূপ তার বাবা হাসে। আমি কি বোঝাতে পারলাম? যেমনটা তার বাবা হাসে। কে? হ্যাঁ, আমরা গলিতে আসছিলাম যে বিয়ে দিবস উপলক্ষে ক্লাস চলতেছে ভাই, আমার লাইভ ক্লাস চলে, কালকে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে কি বললাম? আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে লাইক সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে আমরা কি বলছি বলেন তো? দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কনজাংশন হয়। বুঝাইতে পারলাম? মাথায় রাখা দরকার ছিল, পারেন নাই। অনেকে ভুল করছেন, আমি দেখছি অনেকে প্রিপোজিশন লিখছেন, কিন্তু আমি বলিনি। অনেকে প্রিপোজিশন লিখছেন কিন্তু আমি বলিনি। আচ্ছা, ডাউন শব্দটা আমরা দেখি। ওই দিন আমরা দেখার চেষ্টা করেছিলাম ডাউন। হি হ্যাজ সিন দ্য আপস এন্ড ডাউন, এটা আমরা দেখলাম আপস এবং ডাউন দুইটাই নাউন হিসেবে বসলো। ভার্ব হিসেবে ট্রাই টু ডাউন হিম, তাকে নামাতে চেষ্টা করা, যেটা বাঙালির ভিতরে পৃথিবীর সব থেকে বেশি সমস্যা। আমি কাজ করব না, আমি পড়াশোনা করব না, কিন্তু আমি চেষ্টা করবো আরেকজন যেন পড়াশোনা না করুক, আরেকজন যেন ভালো না থাকুক। এই জন্য ট্রাই টু ডাউন হিম। ডাউন মানে নামানো। ডাউন মানে কি বলেন তো? নামানো, নিচে নামানো। তার মানে টু এর পরে ডাউন বসলে সেটা যদি কাজ অর্থে ব্যবহৃত হয়, নামানো অর্থে ব্যবহৃত হয়, তখন সেটা কি বলেন তো? ট্রাই টু ডাউন। তখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দ্য ডাউন ট্রেন, এটা গত ক্লাসে বলছিলাম, ট্রেন শব্দটা নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ। আবার এখান থেকে যে দুইটা গুরুত্বপূর্ণ, এই দুইটা হচ্ছে, এটা খুব খেয়াল করেন। এখান থেকে আমরা দুইটা উদাহরণ দিব। কি বলেছে? ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। রয়্যাল জর্জ নেমেই গেল। এখানে একটা আছে যেটা দেয়নি। রয়্যাল জর্জ নেমেই গেল। এই যে ডাউন অ্যাডভার্ভ, এই অ্যাডভার্ভ কখনো কখনো আমাদের কি হইতে পারে বলেন তো? সেন্টেন্সের শুরুতে বসতে পারে। আমরা আরেকটু উদাহরণ দিই আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন আমি লিখলাম যে দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। সূর্য ডুবে গেল। ধরেন আপনি এবং আপনার বন্ধুকে জিজ্ঞেস করেছেন যে সূর্য স্নান জানি কোথায় দেখা যায়? কুয়াকাটায়। যে সূর্য কি আছে? আপনার বন্ধু দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। বুঝাইতে পারলাম? সাধারণ বাক্য। যখন আপনি এই ডাউন শব্দটাকে সেন্টেন্সের শুরুতে DOWN, ডাউন ওয়েন্ট দ্য সান, মানে তখন কি বলুন তো? সূর্য ডুবেই গেল। ডুবেই অতিরিক্ত একটা যুগ হয়েছে। ডাউন ওয়েন্ট দ্য সান, সূর্য ডুবেই গেল। তার মানে কি শিখবেন বলেন তো? সেন্টেন্সের শুরুতে যদি ডাউন দেখেন, ওটা অ্যাডভার্ব দেখায় আসবেন। সেন্টেন্সের শুরুতে যদি ডাউন দেখেন, তখন ওটা অ্যাডভার্ব দেখায় আসেন। এই কনসেপ্টগুলো আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রচুর কাজে লাগবে। এগুলো ছাড়া আপনি লিখতে পারবেন না। মনে রাখবেন,
বিসিএস ক্যাডার আপনাকে প্রিলি শুধুমাত্র হচ্ছে আপনার জাস্ট একটা টিকেট, ক্যাডার বানাবে আপনাকে রিটেন পরীক্ষা, মাইন্ডেড। ক্যাডার বানাবে আপনাকে রিটেন পরীক্ষা, মাইন্ডেড, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরেকটা আমরা একটু দেখব যে ডাউনটা প্রেপোজিশন হয় কখন। শি কেম, সে নেমে এলো, ডাউন দ্য হিল। আমরা অনেকেই এখানে ডাউনটাকে অনেকেই এখানে ডাউনটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে দাগায় আসবো, কিন্তু এটা করা যাবে না। দেখেন, শি কেম, সে নেমে এলো ডাউন দ্য হিল। দেখেন, সে পাহাড় থেকে নিচে নেমে এলো, সে পাহাড় থেকে নিচে নেমে এলো। ডাউন মানে কোনো কিছু থেকে নামা, ডাউন মানে কোনো কিছু থেকে নামা। যদি মনে রাখবেন ডাউনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকে, নাউন ফ্রেজ থাকে অথবা প্রনাউন থাকে, তখন এই ডাউনটা কি হয়ে যাবে? প্রেপোজিশন হয়ে যাবে। ওই ডাউনটা কি হয়ে যাবে বলেন তো? প্রেপোজিশন হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। তাই কনফিউশন, যেই জিনিসগুলো আমি বলতেছি কনফিউশন, অফকোর্স আপনি খাতায় লিখে রাখবেন কনফিউশন, এবং পরীক্ষার আগে যখন রিভিশন দেখে বারবার রিভিশন হবে ইনশাল্লাহ, বারবারই রিভিশন হবে, তখন ইনশাল্লাহ আপনি জাস্ট এই জিনিসগুলা রিভিশন দিয়ে যাবেন ইনশাল্লাহ। বোঝানো গেল? এই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা যুক্ত করব। ওকে, ওকে, নেক্সট। পরবর্তীতে কিসে আছে বলেন তো? পরবর্তীতে আমরা যাই, আর কি আছে? আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে। নিয়ার, দেখেন নিয়ার, এখান থেকে দা টাইম নিয়ার্স, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে নিয়ার্স মানে কি বলতো? ভার্ব, গনিয়ে আসা। হি ইজ নিয়ার রিলেশন, নাউনের পূর্বে একটা অর্থ থাকলে অ্যাডজেক্টিভ। এই যে ড্র নিয়ার এন্ড লিসেন, কাছে না কাছে, কাছে আসো এবং শোনো। এখানে ড্র মানে কাম অর্থে ব্যবহৃত হয়েছে। কাম নিয়ার, কাছে আসো। কোথায় আসবে? কাছে আসবে। হয়ার দিয়ে প্রশ্ন করলে কোথায় আসবে? কাছে আসবে। হয়ার দিয়ে প্রশ্ন, সাধারণত নিয়ার শব্দটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। বলেন নিয়ার শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে আপনার এই যে কাম শব্দটা কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে প্রচলিত প্রেপোজিশন, সরি অ্যাডজেক্টিভ থাকলে ওটার নাম কি? অ্যাডভার্ব। আবার হোয়ার দিয়ে প্রশ্ন করলেও কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। এখানে নিয়ার এবং এখানে লিসেন, এটা হচ্ছে ভার্ব, আর নিয়ারটা হচ্ছে কি বলেন তো? অ্যাডভার্ব। দ্য স্কুল ইজ নিয়ার, দ্য স্কুল ইজ নিয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, স্কুলটি পোস্ট অফিসের কাছে অথবা পাশে। স্কুলটি পোস্ট অফিসের কাছে অথবা পাশে। নিয়ার এর পরে যদি নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রনাউন থাকে, প্রিপোজিশন সবার বেলায় সেম, হয় নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রিপোজিশন। যখন কাছে অথবা পাশে বোঝাবে তখন নিয়ার শব্দটা কি হয়ে যাবে বলেন তো? তখন নিয়ার শব্দটা প্রিপোজিশন হয়ে যাবে। এইরকম দা স্কুলের জায়গায় দেখবেন কি আছে? দা মস্ক, এরকম ভাবে উদাহরণ দেখবেন। দেখেন দা মস্ক আসছে, এরকম ভাবে উদাহরণ দেখবেন। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের পিকেডি সরকারের বই থেকে নেওয়া, পিকেডি সরকার এবং রিনেন মার্টিনেস এখান থেকে দেওয়া। এই যে দেখেন, হিজ হাউস ইজ নিয়ার দ্য টেম্পল, তার বাড়িটা টেম্পলের কাছাকাছি, টেম্পলের পাশে। বুঝলেন? এখানে নিয়ার শব্দটা কি বলেন তো? প্রেপোজিশন। কেন? এই যে আপনার নাউন ফ্রেজেস, এগুলো সবগুলো বিগত বছরের প্রশ্নগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, বিগত বছর আর একটা প্রশ্ন আসছে সেম,
আপনি যদি একটু পড়েন তাইলে যেমন দেয়ার ইজ আ বিগ পন্ড, একটা বড় পুকুর আছে নিয়ার দ্য স্কুল, স্কুলের পাশে বা স্কুলের পাশে। এই যে নিয়ার, নিয়ারের পরে নন ফেস, তার মানে কি বলেন তো, এটা প্রেপোজিশন। আমি আশা করি বুঝাইতে পারলাম, আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, আচ্ছা, দেড়টা নিয়ে কথা বলবো, দেড়টা নিয়ে কথা বলবো। অল যেমন, অল যেমন একটা অল যেমন নিজে একটা প্রোনাউন, দেট শব্দটাও নিজে একটা প্রোনাউন। অল যেমন নিজে একটা প্রোনাউন, দেট শব্দটাও নিজে একটা প্রোনাউন। সুতরাং সাবজেক্ট এর পূর্বে, সাবজেক্ট এর পূর্বে যদি, সরি, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে যদি দেট বসে, তখন ওই দেটটাকে প্রোনাউন বলা হবে। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউনের ক্লাসে বিস্তারিত দেয়া আছে। কোন প্রোনাউন বলেন তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝাতে পারলাম? বুঝতে পারলেন? ভার্বের সাবজেক্ট হিসেবে যদি বসে। 2 নাম্বার কি দেয়া আছে বলেন তো? 2 নাম্বার কি দেয়া আছে? এই যে দেখেন নয়েস, নয়েস শব্দটা কি? নাউন। নাউনের পূর্বে দেট আছে, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে অ্যাজিটিভ বসে, এটা কত ক্লাসে শিখেছিলাম। এখন ইম্পর্টেন্ট যেটা, ইম্পর্টেন্ট যে দেট রিলেটিভ প্রোনাউন কখন হয়? দেট রিলেটিভ প্রোনাউন কখন হয়? দেট যখন সেন্টেন্সের মাঝখানে থাকে। শুধু দেট না, শুধু দেট না, শুধু দেট না। আমরা এখানে আর একটু ডিপলি শিখে যাব। হু, হুম, হুইচ, হোয়াট, হোস, দেট। 6টা, দুইটা দুইটা দুইটা, কয়টা বলেন তো? 6টা। হু, হুম, হুইচ, হোয়াট, হোস এবং কি বলেন তো? দেট। এই 6টা যখন সেন্টেন্সের মাঝখানে থাকে এবং এদের পূর্বে সাধারণত যখন এনপি থাকে, 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 তখন এই 6টাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। খাতায় লিখে রাখেন, নোট রাখেন। তা আমরা শুধু দ্যাট পড়ি না। হুটা কি রিলেটিভ প্রোনাউন? হুমটা কি রিলেটিভ প্রোনাউন? হুইচটা কি রিলেটিভ প্রোনাউন? হুসটা কি রিলেটিভ প্রোনাউন? হোয়াটটা কি রিলেটিভ প্রোনাউন? নাকি দ্যাটটা কি রিলেটিভ প্রোনাউন? আমরা 6টা শিখে ফেলছি একসাথে। এটা কি? এগুলা সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনের ক্লাসে বিস্তারিত আমি কথা বলেছি। এগুলা সেন্টেন্সের মাঝখানে বসবে, এগুলো সেন্টেন্সের মাঝখানে বসবে এবং এদের পূর্বে দেখতে হবে যে নাউন বা প্রোনাউন আছে কি না। এদের পূর্বে দেখতে হবে নাউন বা প্রোনাউন আছে কি না। আমি কি বোঝাতে পারলাম? এদের পূর্বে দেখতে হবে নাউন বা প্রোনাউন আছে কি না। যদি নাউন বা প্রোনাউন থাকে, বলেন, যদি নাউন বা প্রোনাউন থাকে, বলেন, আবার বলেন, যদি নাউন বা প্রোনাউন থাকে, তখন এদেরকে কি বলা হবে বলেন তো? তখন এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা হবে। খাতায় আমি আশা করি লেখা শেষ, অনেকবার বলছি। বুঝাইতে পারলাম? আমি আশা করি লেখা শেষ, অনেকবার বলেছি। বুঝাইতে পারলাম? ও আচ্ছা, এইখানে নাউন বা প্রোনাউন কোথায়? ধুর, এটা না বুঝলে কেমনে? এই যে এভিল, এভিল মানে হচ্ছে ব্যাড। অ্যাজিটিভের পূর্বে যখন আর্টিকেল দা থাকে, এভিল মানে কি বলেন তো? ব্যাড, 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 খারাপ, মন্দ। অ্যাজিটিভের পূর্বে যদি আর্টিকেল দা থাকে, তখন ওইটা প্লুরাল কমন নাউন হয়। PLURAL, প্লুরাল কমন নাউন হয়। বুঝাইতে পারলাম? তার মানে এই দুটা কি বলেন তো? এই দুটা মিলে হচ্ছে নাউন। এই জন্য আমাদের দেড়টা কি বলেন তো? প্রেপোজিশন। আচ্ছা, এটা করেন তো ভাই একটু। এইখানে দেড়টা কি? এটা করেন তো। এইখানে দেড়টা কি? এখানে দ্রুত উত্তর করেন। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড। দ্রুত উত্তর করেন। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড। হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন ছিল ভাই, এখন ক্লিয়ার হলো, আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লিয়ার হলেই আমি ক্লিয়ার হই।
আসতেছে তোমার, ভালো পারতেছেন, ভালো লাগতেছে আমার, সবাই কনজাংশন লিখতে পারতেছেন। এই তো আস্তে আস্তে আপনাদের কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে, মাশাল্লাহ, সবাই কনজাংশন লিখতেছেন, থ্যাংক ইউ। ভালো বলছেন তো আপনারা, ভালো পারছেন, আমি খুশি। ও আচ্ছা, তার মানে এই যে সাবজেক্ট, এই যে ভার্ভ, আবার এই যে সাবজেক্ট, এই যে ভার্ভ, দুইটা মিলে আমাদের কি হলো, দুইটাকে যুক্ত করার কাজটা কি করে, দুইটা ক্লজকে কনজাংশন করে, যেটা আপনার উত্তর খুব সুন্দর দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন এইগুলা যদি আপনি পারেন তাহলে এগুলা পারবেন না, এগুলো যদি আপনি পারেন তাহলে এগুলো পারবেন না। এই যে মানে হু ইজ দ্যাট বয়, এটা কিন্তু আপনার 41তম বিসিএস পরীক্ষায় আসছিল, এগুলো কিন্তু এটা 41তম, হু ইজ দ্যাট বয় এটা 41তম বিসিএস পরীক্ষায় আসছিল। দ্য বুকস দ্যাট আই বট, এই যে মাঝখানে আছে। আচ্ছা, দ্যাট ইজ জাস্ট হোয়াট আই, দ্যাটটা সেন্টেন্সের শুরুতে আছে। আই উইল গো দ্যাট ফার, আর তারপর হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, এই যে দ্যাট হি ওয়াজ ইল, আমি আশা করি তারপরেও সলভ কাছে যদি কোনো সমস্যা থাকে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তুমি নেক্সট শব্দটাকে আমরা একটু দেখবো, খুব খেয়াল করেন, নেক্সট শব্দটাকে, নেক্সট শব্দটাকে দেখবো। হোয়াট ইজ ইউর নেক্সট, ইউরটা পসেসিভ, পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে নেক্সট, সরি পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, নেক্সট না, সরি। আই শ্যাল গো টু দিল্লি নেক্সট ডে, এখন সানডে শব্দটা কি নাউন না, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি, অ্যাজেটিভ, ওটার নাম কি বলেন তো, অ্যাজেটিভ, ওটার নাম কি, অ্যাজেটিভ। হোয়াট নেক্সট, এটা বিগত বছরের একটা প্রশ্নে আসবে, এরপরে কি আসবে, এখানে হোয়াটের পরে একটা ওয়ার্ড উজ্জ্ব আছে, হোয়াট কামস নেক্সট, হোয়াট কামস নেক্সট, হোয়াট কামস নেক্সট, এরপর কি, মানে এরপরে কি আসবে, বুঝাতে পারলাম? তাহলে ভার্বকে মডিফাই করার কারণে নেক্সট শব্দটা কি বলেন তো, অ্যাডভার্ব। হোয়াট নেক্সট, এখানে নেক্সটটা কি বলেন তো, অ্যাডভার্ব। অনেকে ভাবে এই জায়গায় সেন্টেন্স ভুল দিয়ে আছে, মানে যেরকম যদি বেসিক থেকে না পড়ে কেউ, ওই যে 12টা ক্লাস দিয়ে যদি যে কেউ পড়ে আর কি, বুঝাতে পারলাম? হি ওয়াজ সিটিং নেক্সট হার, হি ওয়াজ সিটিং নেক্সট হার, খুব খেয়াল করেন, হি ওয়াজ সিটিং, সে তার পাশে, পাশে, নেক্সট মানে কি বলেন তো, পাশে। এই যে নেক্সটের পরে কি আছে, প্রনাউন আছে, এই জায়গায় কি থাকতে পারতো, নাউন থাকতে পারো, অথবা কি থাকতে পারতো, নাউন ফ্রেজ থাকতে পারতো। নেক্সট শব্দটা যদি প্রনাউন, নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে পাশে অর্থ প্রকাশ করে, তখন সাধারণত এটা কি হয়, প্রেপোজিশন হয়। পরবর্তীতে আপ, পরবর্তী কি বলেন তো, আপ, খুব খেয়াল করেন। এভরি ম্যান হ্যাজ আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। এখন আমি যদি বলি আই হ্যাভ আ বুক, আই হ্যাভ 3 pens, আই হ্যাভ 2 books, তাহলে হ্যাভ ভার্ব দেখবেন, হ্যাভ ভার্বের অবজেক্ট, হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত সেখানে কি হয়, নাউন হয়। হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত কি, হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে বলেন তো, নাউন বসে। তো এভরি ম্যান হ্যাজ, এই যে হ্যাজ, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? তাহলে আপস এবং ডাউনস এই দুইটিই হচ্ছে নাউন, আপস এবং ডাউন এই দুইটিই হচ্ছে কি বলেন তো, নাউন, বুঝতে পারলাম? এরপরে দ্য নেক্সট আপ ট্রেন, দ্য নেক্সট আপ ট্রেন, এখন খুব খেয়াল করেন, এখন এই যে ট্রেন, ট্রেন শব্দটার পূর্বে কি আছে বলেন তো, ট্রেন শব্দটার পূর্বে কি আছে, ট্রেন শব্দটা মানে এই নেক্সট শব্দটা আমাদের কি বলেন, ট্রেন শব্দটা কি বলেন তো, নাউন। এখন নাউনের পূর্বে একটা শব্দ কি থাকলে এটা আমরা পড়ানো উচিত নয়, নাউনের পূর্বে একটা শব্দ থাকলে ওটার নাম কি বলেন তো, অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে প্রাইজেস অফ এসেনশিয়াল, প্রাইজেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর গোয়িং আপ, গোয়িং আপ মানে বেড়ে যাওয়া, আপ মানে কি বলেন তো, বেড়ে যাওয়া। প্রাইজেস অফ নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বেড়ে যাচ্ছে, কেমন হচ্ছে বলেন তো, বেড়ে যাচ্ছে। হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আবার ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করার পরে সাধারণত আমাদের ওটা কি হয় বলেন তো, ভার্বকে মডিফাই করলে ওটা সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়। হি ওয়েন্ট আপ দ্য হিল, ওই যে মনে আছে ডাউন দ্য হিল, মনে আছে ডাউন দ্য হিল এবং আপ দ্য হিল, হি ওয়েন্ট আপ, এই যে আপ প্লাস ডাউন
এদের পরে সাধারণত নাউন ফ্রেজ থাকলে আপ এবং ডাউন দুইটাই কি হয়, প্রিপোজিশন হয়। পরীক্ষায় সাধারণত এইটা সব থেকে বেশি আসে, এই যে এটা হি ওয়েন্ট আপ দ্য হিল অথবা হি ওয়েন্ট ডাউন দ্য হিল, হি ওয়েন্ট আপ দ্য হিল অথবা হি ওয়েন্ট ডাউন দ্য হিল। স্যার একটু স্লো, এর থেকে স্লো হলে ক্লাস 10 দেখবেন, এর থেকে স্লো হলে ক্লাস 10 দেখবেন, বুঝতে পারলাম? এর থেকে স্লো করা যাবে না, এর থেকে স্লো আমি কথা বলতে পারি না, এর থেকে স্লো হয়। দেখেন খুব খেয়াল করেন, এই যে দেখেন এখন এগুলা পারবেন না, এগুলো কোথায় থেকে, পিকেডি সরকার এবং রিনেন মার্টিন থেকে নেওয়া আছে। দেখেন হি হ্যাজ হ্যাড আপস অ্যান্ড ডাউনস, তার মানে কি বলেন তো, আপস অ্যান্ড ডাউনস নাম। দ্য আপ ট্রেন, ট্রেনের পূর্বে আপ অ্যাডজেক্টিভ। দ্য সান ইজ আপ, আপটা কি বলেন তো, অ্যাডভার্ব। উই ওয়েন্ট আপ দ্য হিল, আপটা কি বলেন তো, প্রিপোজিশন। প্রাইজেস আর আপ, আপটা কি বলেন তো, প্রাইজেস আপ, আপটা কি বলেন তো, অ্যাডভার্ব। তারপরে লেটস আস আপ দ্য, লেট আস গো আপ দ্য হিল, এখানে আপনার কি প্রিপোজিশন। এখানে এই দুইটা বই থেকে, পিকেডি সরকার এবং রিনেন মার্টিন, এই দুইটা বইয়ের এই এক্সাম্পল নিয়ে আছে। ওই চারটা থেকে না আসলে এইটা থেকে আসবে। যেমন দ্য সান ইজ আপ, এই এক্সাম্পলটা খুব সম্ভবত 38তম বিসিএস পরীক্ষায় আসছিল, আপের জায়গায় খুব সম্ভবত ডাউন ছিল। আপ অথবা ডাউন দুইটা আমার এক্সাক্টলি মনে নেই, খুব সম্ভবত এরকম ছিল। ঠিক আছে, ওকে নেক্সট। বাকিগুলা দেখবেন, আমি আর যাবো না বেশি, হ্যাঁ? বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন, কারণ মোটামুটি যতগুলো আলোচনা করার কথা এটা আমরা আলোচনা করে ফেলছি। তারপরে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। ইট ইজ আ ম্যাটার অফ, এই যে প্রেপোজিশন পেড, মনে আছে? পেডের পরে একটা ওয়ার্ড থাকলে এটা কি, নাউন। ইট ইজ আ সাচ, ইট ইজ সাচ আ ফল্ট দ্যাট উইল রাইট, এই যে উইলটা কি, মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের পরে রাইট থাকলে কি বলেন তো, ওটা ভার্ব হয়। তো মোডাল অক্সিলারি ভার্বের পরে তো ভার্বের বেস ফর্মই বসবে। আমি যদি আই শেল ডু দ্য ওয়ার্ক অথবা উই উইল ডু দ্য ওয়ার্ক, তো উইলের পরে তো ডু বসবে না, ভার্বের বেস ফর্ম। তার মানে এখানে রাইট শব্দটা কি বলেন তো, ভার্ব। হি ইজ দ্য রাইট ম্যান, এই যে ম্যান নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। সার্ভ হিম রাইট, তাকে ঠিকভাবে, রাইট শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সঠিক। রাইট শব্দটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো প্রচলিত অ্যাডজেক্টিভ যদি কোথায় থাকে, এই মানে আমাদের সাধারণ ভার্বের পরে, লিঙ্কে অ্যাকশন ভার্বের পরে থাকে, তখন ওটা কি হয়, অ্যাডভার্ব হয়। তার থেকে সার্ভ হিম রাইট, তাকে, তার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করো। তার সঙ্গে কিভাবে ব্যবহার করো বলেন তো, হাউ দিয়ে প্রশ্ন করুন, কেমন বা কিভাবে, কিভাবে ব্যবহার করো, সঠিকভাবে ব্যবহার করো। এই জন্য হাউ দিয়ে প্রশ্ন করার উত্তর কারণে রাইটটা হচ্ছে কি বলেন তো, অ্যাডভার্ব। এইবার এইগুলো দেখবেন পাবেন। দেখেন আমি আপনার এখন এক্সাম্পল দিই, দেখেন দেখবেন পারবেন। এই এক নাম্বার রাউন্ড, এইটা আপনাদের দিয়ে করাবো। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এখানে রাউন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো, দ্রুত। আপনারা কতটুকু পুক্ত হয়েছেন এটা একটু টেস্ট করি। রাউন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। দ্রুত দ্রুত কমেন্টস, দ্রুত। নাউন। হি ডিড ইট রাইট, হি ডিড ইট রাইট, এখানে অ্যাডভার্ব, প্রিপোজিশন না, নাউন। ওকে, সবাই পারছেন। কেমনে নাউন হয়েছে? দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, ইন দ্য ফার্স্ট রাউন্ড, ইন দ্য ফার্স্ট রাউন্ড, খুব খেয়াল করেন। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এই যে আর্টিকেলের পরে ওয়ার্ড আছে কয়টা, দুইটা, এই যে একটা, এইটা একটা, এই যে একটা। তাহলে এটা হচ্ছে আপনার কি বলেন তো, 1 নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড। 1 নাম্বার ওয়ার্ডটা কি, নাউন। নেক্সট, পরবর্তী দেখি পারি কিনা। আচ্ছা করেন, এতক্ষণ যে যতটুকু বেসিক পড়েছে এটা দিয়ে করবেন। দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, এখানে রাউন্ডেড শব্দটা কি বলেন তো, এখানে রাউন্ডেড শব্দটা কি, দ্রুত বলেন। এখানে রাউন্ডেড শব্দটা কি?
ভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরবর্তী কোশ্চেন করবেন, এ স্কোয়ার পেক ইন আ রাউন্ড হোল। এইখানে রাউন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত দ্রুত দ্রুত। A square peg in a round hole. Adjective. Thank you. এরপরে at last, অবশেষে he came round to their belief. এখানে রাউন্ডটা কি বলেন তো? দ্রুত। এখানে রাউন্ডটা কি বলেন তো? at last he came round, সে সুস্থ হয়ে উঠল। কেম কি বলছিলাম বলতো? গো, কাম, এগুলা কি বলেন তো? ভার্ব। ভার্বকে মডিফাই করে কি বলেন তো? অ্যাডভার্ব। রাউন্ড শব্দের অ্যাডভার্ব। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সাউন্ড। এখানে রাউন্ড শব্দটা কি বলেন? দ্রুত। এটা যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ। প্রেপোজিশন, দ্য আর্থ মুভস, পৃথিবী ঘুরে, রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এই যে রাউন্ডের পরে কি বলেন তো? দ্য সান কি বলেন তো? নাউন ফ্রেজ আছে। আমি আশা করি বাকি সবগুলোই আপনারা পারবেন। বাকি যেগুলো আছে সবগুলো আপনারা পারবেন। ঠিক আছে? যেমন একটা উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আই হ্যাভ নট সিন হিম সিন্স, আমি তাকে দেখিনি অনেকদিন ধরে, সেই থেকে তাকে আমি দেখিনি। কখন থেকে? সেই থেকে। তার মানে হয় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়। প্রচলিত প্রিপোজিশন যদি সেন্টেন্সের মাঝখানে, সেন্টেন্সের শেষে বসে, তখন সেটা অ্যাডভার্ব হয়। আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে, সিন্সের পরে কি আছে? নাউন আছে। তার মানে বা নাউন ফ্রেজ থাকলে, যদি প্রনাউন থাকলে সেটা কি হয়? প্রিপোজিশন হয়। তাহলে সিন্সটা প্রিপোজিশন। ইট ইজ মেনি ইয়ার্স, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে সিন্সটা কনজাংশন। তার মানে আপনার এই ওয়ার্ড সম্পর্কিত যত তথ্য আছে মোটামুটি আমি পড়ায় ফেলছি আপনাদের। এখন শুধু বাকিটা আপনার নিজের প্র্যাকটিস করার কথা। যদি না করেন তাহলে তো আপনার অবস্থা খারাপ। আচ্ছা, চলেন আমরা এখান থেকে কিছু একটু দেখার চেষ্টা করি। হোয়াটটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা কাজে লাগবে আমাদের। দেখেন, গিভ মি হোয়াট ইউ ক্যান। খুব খেয়াল করেন, মনোযোগ দেন। ওই যে পড়াইছিলাম সেন্টেন্সের মাঝখানে যদি হু, হুম, হুইস, হোস, হোয়াট, দ্যাট, মনে আছে 6টা? এদের পরে যদি নাউন বা প্রনাউন থাকে ওটার নাম কি? রিলেটিভ প্রনাউন। এই যে এখানে দেখবেন রিলেটিভ প্রনাউন দেয়া আছে। তার মানে হোয়াটটা কি বলেন তো? রিলেটিভ প্রনাউন। মনে আছে বলছিলাম নাউনের পূর্বে যদি গরু, ছাগল, কুত্তা, মুরগি, হাঁস, মুরগি, বিলাই যাই থাকবো, বুক শব্দটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। যেহেতু সেন্টেন্সটা ইন্টারগেটিভ, তাই এই জন্য এটার নাম ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। অপশন হয় ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? যে হোয়াট, হু, হোয়াট, মানে হুইস, এগুলা যদি সেন্টেন্সের শুরুতে বসে, কি বলে তো? ইন্টারগেটিভ প্রনাউন। তো ইন্টারগেটিভ প্রনাউন দিয়ে কি করা হয়? ইন্টারগেটিভ প্রনাউন দিয়ে প্রশ্ন করা হয়। হু, হোয়াট এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তখন ওটার নাম কি হয়? ইন্টারগেটিভ প্রনাউন হয়। আর যখন মাঝখানে থাকে, এরপরে নাউন থাকে বা প্রনাউন থাকে, এর পূর্বে নাউন বা প্রনাউন থাকে, তখন সেটা রিলেটিভ প্রনাউন হয়। মজার কথা হচ্ছে এই যে এইটা হোয়াট, এরপরে সাইন অফ এক্সক্লামেশন দেওয়া আছে, ইউ ডিড মিন টু সিসু। ঠিক আছে? এইটা নোট করে রাখবেন। কোনো একটা শব্দের পরে কমা অথবা সাইন অফ এক্সক্লামেশন যদি থাকে তখন ওটা ইন্টারজেকশন হিসাবে বসে। ইন্টারজেকশন হিসাবে বসে।
কোনো একটা শব্দের পরে, যেমন ওয়েল, আই উইল হেল্প ইউ। দেখেন ওয়েল শব্দটা যদিও সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ওয়েলের পরে একটা কমা থাকার কারণে এখানে ওয়েল শব্দটা হচ্ছে কি বলেন তো, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি বলেছি, সেন্টেন্সে কোনো শব্দের পরে যদি কমা থাকে অথবা সাইন অফ এক্সক্লেমেশন থাকে বা বিস্ময়সূচক চিহ্ন বা আবেগ চিহ্ন যেটা কি বলা হোক না কেন, যদি থাকে তখন সেটাকে ইন্টারজেকশন বলা হয়। তখন সেটাকে কি বলা হয়, ইন্টারজেকশন বলা হয়। যদি আমরা এটা বুঝি তাহলে একটা প্রশ্ন আমাদের করতে দেই। এখন কোনটা গুরুত্বপূর্ণ কেমনে বুঝবেন বলেন তো? যেটা দেখবেন বিগত বছরের প্রশ্ন দেয়া আছে এটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা শুধু এমপিকিউ দেয়া আছে এটা কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেটা শুধু এমপিকিউ দেয়া আছে এটা কম গুরুত্বপূর্ণ, যেটা বিগত বছরের প্রশ্ন দেয়া আছে ওটা বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা শব্দ খুঁজছিলাম, পাবো না মনে হয় না। আচ্ছা চলেন, আমি একটা জিনিস খুঁজছিলাম, হয় না কি জানি একটা ইন্টারজেকশন করছিলাম, খুব খেয়াল করেন। দেখেন মনে রাখবেন, ইয়েট সবসময় সাধারণত সেন্টেন্সে বসলে ওটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তবে ইয়েট বাট অর্থে কনজাংশন হিসাবে বসে। তো কনজাংশনের কাজ কি, সাবজেক্ট প্লাস ভার্ব, আবার উইলিং এর পূর্বে একটা সাবজেক্ট আছে, তো সাবজেক্ট প্লাস ভার্ব, তো সাবজেক্ট প্লাস ভার্ব এটা যদি হয় তাহলে ইয়েটটা কি বলেন তো, কনজাংশন। আর এছাড়া ইয়েট যেখানেই বসুক না কেন ওখানে কি বলেন তো, অ্যাডভার্ব। আমি কি বোঝাতে পারলাম? ইয়েট যদি সেন্টেন্সের মাঝখানে বসে, খুব খেয়াল করেন, এবং তার পূর্বে সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে এবং পরবর্তীতে সাবজেক্ট প্লাস ভার্ব উজ্জ্বল থাকতে পারে, সরাসরি থাকতে পারে, যেভাবেই থাকে, আপনি যদি বুঝেন পরবর্তীতে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ হয়ে গেল, সাবজেক্ট প্লাস ভার্ব আরেকটা ক্লজ হয়ে গেল। তো দুইটা ক্লজকে যুক্ত করার কাজ কে করে? কনজাংশন করে। এই জন্য ইয়েটটা কনজাংশন অর্থে ব্যবহৃত হয় এবং বরং বা তবু বা বাট অর্থে ব্যবহৃত হয়। এই কনজাংশন ব্যতীত ইয়েট সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন তখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ইয়েট সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন কনজাংশন ছাড়া, গিভ মি হোয়াট ইউ ক্যান, এটা কনজাংশন হলো না কেন? এর না পারলে করেন, শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্স করেন। মাথায় কিছু নেই, মাথায় কিছু না থাকলে আমার কথা বুঝতে হবে, এটা কনজাংশন কেন হবে? হ্যাঁ, মাথায় যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনার মানে 6 মাস সময় আছে, শূন্য থেকে গ্রামার কোর্স করেন। GIV, গিভ মি হোয়াট ইউ ক্যান, শূন্য থেকে গ্রামার কোর্স করেন। আপনারা একদম যদি কিছু না পারেন তখন তো বিসিএস করতে পারবেন না, স্বাভাবিক। যারা নিজে নিজে লিখতে পারেন না, যারা ইংরেজিতে নিজে লিখতে পারেন না, টাকা তো সারা জীবন খুয়াইছেন, মানে হয় ভালো কাজে খুয়াইছেন নাহলে খারাপ কাজে খুয়াইছেন। যারা নিজে ইংরেজি লিখতে পারে না, জানুয়ারি মাসে ইংরেজি কোর্স শুরু হবে, শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্স এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। যারা নিজে ইংরেজিতে লিখতে পারেন না তারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অবশ্যই করে ফেলবেন। আপনার সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে ক্লাস করবেন এবং আপনি চাইলে রেকর্ডও করতে পারবেন। আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না তার মানে তারা গ্রামারও পারেন না। যাদের গ্রামারে ব্যাপক পরিমাণ দুর্বলতা আছে তারা শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্স জানুয়ারি থেকে শুরু হবে, এটা করবেন। এবং আমি আশা করি আপনাকে খারাপ যুক্তি যে আমি দিব না, ওটা আপনার যদি কলিজা যদি থাকে, কিছু বিবেক বলে কিছু থাকে, তাহলে আপনি এটা বিশ্বাস করার কথা যে আমি আপনাকে খারাপ যুক্তি দিব না। কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন দুইটা এক জিনিস নয়। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ কনজাংটিভ অ্যাডভার্ব এগুলো আলাদা জিনিস। আমি বলেছি এই যে হোয়াট, তারপরে আরো 6টা লিখছি, হু, হুম, তারপরে কি বলেন তো, হুইচ, হোস, দ্যাট। এই 6টা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তখন কনজাংশন, কিন্তু যদি এদের পূর্বে নাউন বা প্রনাউন থাকে তখন কনজাংশন না হয়ে ওটার নাম কি হয়ে যাবে বলেন তো, রিলেটিভ প্রোনাউন। বুঝাইতে পারলাম? সেটা দুইটাকে যুক্ত করছে তার মানে ওই হিসেবে কনজাংশন। তো কনজাংশন
কখন রিলেটিভ প্রনাউন হবে? যদি এদের পূর্বে নাউন বা প্রনাউন থাকে। রিলেটিভ প্রনাউন ক্লাসে দেখবেন পরিপূর্ণভাবে আমি বিস্তারিত আলোচনা করেছি, বোঝাতে পারলাম? ওকে, আজকের ক্লাস কেমন বুঝলেন বলেন তো? 2 মিনিট বলেন, 2 মিনিট বলেন। আমি ক্লাস শুরু করেছি আপনাদের 7:30 আমি ঘুম থেকে উঠেছি 6:15 এবং সারাদিনে 1 সেকেন্ড আমি ঘুমাইনি। 6:15 ঘুম থেকে ওঠার পরে সারাদিন কোনো না কোনো জায়গায় দৌড়াইছি, বাংলা বাজার, নীলক্ষেত, আমার টেবিলের ডেস্কে কাজ করেছি, কোনো না কোনো জায়গায় আমি কাজ করেছি এবং 7:30 থেকে আমি ক্লাস শুরু করেছি। দেখছেন পেজে, বিসিএস গার্ডেন পেজে, এখন বাজে 10:30। আমার ভিতরে মিনিমাম ক্লান্তি আপনি পাবেন না, কিন্তু আপনারা ক্লাস শুরু করছেন 191 জন আমি দেখলাম, কিন্তু এখন আছেন 125 জন। এরকম দৈঞ্চা দজভাঙ্গা স্টুডেন্ট দিয়ে বিসিএস হবে না, বুঝতে পারলাম? এরকম দৈঞ্চা দজভাঙ্গা স্টুডেন্ট দিয়ে বিসিএস হবে না। বিসিএস সবার জন্য না, এটা বিসিএস কাদের জন্য এটার উপর আমার একটা লাইভ ক্লাস আছে। অনেকে ভাবেন যে কবির ভাই শুধু ভুংবাং বুঝায় বিসিএস কোর্সে ভর্তি করে। বিসিএস কাদের জন্য, কাদের জন্য না আর কাদের জন্য, বুঝাইতে পারলাম? এটা নিয়ে আমার একটা লাইভ ক্লাস আছে। আমি আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে। আমি খুব অল্প কথায় অনেক কিছু বুঝাই। আমি আশা করি আপনি কিছু বুঝছেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা কাজে লাগান, যেভাবে বলি কাজে লাগান, ঠিক আছে? অনেক ইজি লাগছে, ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আরেকটা ভালো কথা, আপনাদের মতামত নেবেন। সাধারণত আচ্ছা, হি ইজ অ্যাবাভ মিননেস। আচ্ছা, আমরা আরেকটা ক্লাসে বিস্তারিত আলোচনা করে দেব। সাধারণত আমি যতগুলা ধরেন আপনার পরীক্ষার 3 মাস বা 4 মাস আগে, পরীক্ষার 3 মাস বা 4 মাস আগে থেকে, না ভোকাবুলারি থাকবে না, পরীক্ষার 3 মাস বা 4 মাস আগে থেকে আমি খুব সম্ভবত ফেব্রুয়ারি থেকে আপনাদেরকে মডেল টেস্ট কি করাবো, প্র্যাকটিস করাবো। আমি বাজার থেকে এখন পর্যন্ত যতগুলো মডেল টেস্ট দেখেছি মানসম্মত মনে হয়নি। কিছু মডেল টেস্ট অযথাই কঠিন করে রাখছে, কারণ এটা একটা টেন্ডেন্সি বাজারে মনে রাখতে হবে যে কঠিন করা মানেই মনে স্ট্যান্ডার্ড করা। কিছু মডেল টেস্ট এরকম আছে, আর কিছু মডেল টেস্টে হুদাই জব সলিউশন তুলে রাখছে। আমি কি বোঝাতে পারলাম? আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের প্রিলি পরীক্ষার আগে আমি 2000 প্রশ্ন দিব এবং এর সাথে সাজেশন থাকবে। প্রিলি পরীক্ষার 4 দিন বা 3 দিন আগে আপনি সাম্প্রতিক পড়বেন আর ওই 2000 প্রশ্ন পড়বেন, এবং এর ছাড়া কোনো জব সলিউশনে পড়বেন না। এরকম একটা কাজ করতে চাচ্ছি ফ্রিতে, ফাও কাজ, বুঝছেন? করা যায় কিনা বলেন তো আপনাদের জন্য? তাহলে এটা অ্যাটলিস্ট 2-4 ঘন্টা করে সময় দিতে হবে। এরকম একটা কাজ করা যায় কিনা বলেন তো? এরকম একটা কাজ কি করা যায় আপনাদের জন্য বলেন? এরকম একটা কাজ করা যায়, আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ, আশা করা যায়। করা যায়। আগামীকাল কোন টপিকের উপর পরীক্ষা হবে এটা এখন কেন ভাই? ঠিক আছে, আপনাদের আরো মতামত দেবো ইনশাল্লাহ। বইটি পাঠানো হয়েছে, হ্যাঁ কদমতলি, আপনার বিষয়ে কথা বলা হয়েছে। আমি কুরিয়ারে কথা বলেছি, কেমন? আমি কুরিয়ারে কথা বলেছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।